অনেকে ভেনেজুয়েলা সম্পর্কে ইকোনমিক স্ট্রেংথ সম্পর্কে একেবারেই জানে না, বাংলাদেশিরা তো বটেই। ভেনেজুয়েলা যে পরিমাণ তেল আছে সৌদি আরবের চেয়ে বেশি। এই প্রবাদ একটা আন্দাজ হচ্ছে আপনাদের। সৌদি আরবকে আপনারা তেলের খনি মনে করেন, তার সমস্ত টাকা পয়সা উৎস হলো তেলের খনি। সো তেল বিক্রিযোগ্য তেল ভেনেজুয়েলার সৌদি আরবের চেয়ে বেশি এখন। এমন একটা দেশ হলো ভেনেজুয়েলা। তাহলে বুঝতে পারছেন এখন ওখানে ওই তেল অনেকটাই তেল কিনে চীন। চীন কিনে আরেকটা কারণে। আচ্ছা, এটা খুব বড় করে বলবো না, শর্ট করে বলবো। ভেনেজুয়েলার আগের প্রেসিডেন্ট ছিল, এখনকার মাদুরোর আগের প্রেসিডেন্ট সাবেজ চাবেজ, সাবেজ বলতে পারেন আপনারা। ওর শাসনের শেষের দিকে বলছি আমি, শেষ 5 বছর 10 বছর এরকম আর কি। ওর সাথে বন্ধুত্ব হয়ে যায় কিউবার ফিডেল কাস্ট্রো। ফিডেল কাস্ট্রোকে পরামর্শ দেয় যে তোমার যে তেল আছে এইটা নিয়ে তুমি তোমার মতন একটা ব্যবস্থা করো, তাহলে তোমার দেশের গরিব মানুষরা এটাতে সুবিধা পাবে। তুমি নিজে, তোমার এত তেল আছে, এগুলোকে তুলতে পারতেছো না, ব্যবহার করতে পারছো না। এই বুদ্ধিগুলো কিউবা দেয়, ফলে সেই তখন থেকে হয়ে যায় অনেকটা বামপন্থী। সেই স্যাভেজের সময় থেকে এটার উত্থান। এই ভেনেজুয়েলাকে আলাদা করে মানুষ চিনতেছে, বিশেষ করে আমেরিকানরা। স্যাভেজই মাদুরোকে নমিনেট করে যায়। মাদুরো কিন্তু আসলে ছিল একটা ট্রেড ইউনিয়ন লিডার, বাস চালাতে, পাবলিক বাস। সেখান থেকে সেই প্রেসিডেন্ট হয়েছে। সাবেজ মারা গেছে অসুস্থতায়, পরে প্রেসিডেন্ট হয়েছে। তাহলে মূল কথা যেটা বলতেছিলেন তা হলো যে ভেনেজুয়েলা একটা বিশাল পরিমাণের তেলের খনির মালিক দেশ, যে সৌদি আরবের চেয়েও বড় মজুদ যার আছে। ভেনেজুয়েলা বুঝতে পারতেছেন, এটা ল্যাটিন আমেরিকার দেশ। মানে আমেরিকা বলতে দুটার বড় মহাদেশ, উত্তর দক্ষিণ বলে অনেকে। উত্তরটার আমেরিকার কানাডা মিলে উত্তরটা, দক্ষিণ দিকে অনেকগুলো। দক্ষিণের গুলো কলোনি আমল হিস্ট্রি বললে, দক্ষিণের যেটাকে ল্যাটিন আমেরিকা বলতেছি, কলোনি আমল হিস্ট্রি বললে এটা স্প্যানিশ আর পর্তুগিজদের কলোনিতে ভর্তি। বাকিগুলাকে বাকি দুনিয়া, এশিয়া, আফ্রিকা মূলত যদি বলি, তার পুরোটাই দখল করেছিল ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা। সবচেয়ে বড় দুই কুতুব, যেখানে ব্রিটিশদের রাষ্ট্র, কলোনি রাষ্ট্র প্রায় 120-25-এর আশপাশে হবে। ফ্রান্সদের তুলনায় ছিল আসলে 55 55 এরকম একটা হবে। আমরা বেশিরভাগই ছিলাম এশিয়া আফ্রিকান দেশ, ফ্রান্স আর ব্রিটিশদের কলোনি। ল্যাটিন আমেরিকায় ছিল আসলে পর্তুগিজ আর স্প্যানিশদের কলোনি, যেটাকে আমরা এখন আমেরিকা বলে চিনি। উপরে কানাডা, এই পুরোটাই সেই অর্থে আবার ব্রিটিশদের কলোনি। এই ব্রিটিশ কলোনিটাই স্বাধীন হয়ে আমেরিকা হওয়া 1776 সালে। শর্টকাট হিস্ট্রিটা এরকম। তাহলে এবার কাছাকাছি বলি, আমেরিকা থেকে ভেনেজুয়েলা কত কাছে। আমেরিকানরা শেষ নর্থ আমেরিকার লেজের দিকটাতে আমেরিকাও, যেটাকে আমরা ইউএসএ বলে চিনি, উপরেরটা কানাডা। লেজের দিকে এবার হবে ক্যারিবিয়ান কিছু দেশ, দ্বীপরাষ্ট্র, আর এবার নিচে চলে আসবে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার উপরের ডাইনের উপরের বড় সমুদ্র তীরবর্তী কোস্টাল দেশটাই হলো ভেনেজুয়েলা। প্রথম হেডলাইন হলো এরকম আর কি, যে ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযান হয়েছে। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে সস্ত্রীক তুলে আনা হয়েছে এবং তাতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হ্যাঁ, আসলেই তাই। আমরা যখন বললাম উঠায় নিয়ে আয়, তো মাদুরোকে উঠে আনা হয়েছে। এটা হচ্ছে ট্রাম্পের নয়া, আমাদের নাহিদদের ভাষার নয়া বন্দোবস্ত। এরা নয়া বন্দোবস্ত করে উঠে নিয়ে আসছে। এখন এটা কেমন ঘটনা হলো? অনেক কিছু বলা যায়, অনেক দিক থেকে বলা যায় এটা নিয়ে, ভেনেজুয়েলা নিয়ে কথাবার্তা। অলরেডি মোটামুটি যে ভাগটা দেখা যাচ্ছে, সব ভাগের পিছনে যে জিনিসটা কি বাড়ছে, কে কি পজিশন নেবে এই প্রসঙ্গে, ব্রডলি যদি আমরা মনে রাখি এই সব আলোচনা করার সময়, এই প্রসঙ্গটা আলোচনা করার সময়, যে গ্লোবাল ইকোনমিতে আমেরিকা
নিচে নেমে যাচ্ছে নেতৃত্ব জায়গা থেকে। অর্থাৎ অন্য ভাষায় বললে তার বিনিয়োগ সক্ষমতা নাই। নিজেই রাষ্ট্রটা এখন $38 ট্রিলিয়ন ঋণ, রাষ্ট্র কিন্তু, ব্যক্তি না। আমেরিকায় বহু বিলিয়নিয়ার আছে, কমতি নেই। কিন্তু আমেরিকায় ব্যক্তি বিলিয়নিয়ার থাকা এক জিনিস, আর রাষ্ট্র দিল হয়ে থাকে আরেক জিনিস। রাষ্ট্র 38 ট্রিলিয়ন বাজার থেকে লোন নিচ্ছে। আমার প্রেডিকশন হলো, বিশ্বাস হলো, দিনকে দিন এটা এমন জায়গায় যাবে যে ওর পক্ষে এখন ঋণ পাওয়া মুশকিল হয়ে যাবে, ঋণের সুদ চেয়ে বেশি। এটির আর একটা ভাষ্য হলো, ঋণ কেমনি করে তার একটা খুব পপুলার জায়গা হলো, আমরা বলি বন্ড ছেড়ে দেওয়া, রাষ্ট্রের বন্ড। অর্থাৎ রাষ্ট্রের বন্ড মানে হলো ও যে বন্ড কমিটমেন্ট দেয়, রাষ্ট্র যতদিন টিকে থাকবে মাইট যাবে না, আপনাকে সুদ সহ আপনার টাকা ফেরত দিতে রাষ্ট্র কমিট করতেছে, প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে। এটা হলো বন্ড। তো আমেরিকান সরকারি বন্ড এখন কেনা কমে গেছে। ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন এটা যা ছিল, ট্রাম্প আসার পর দেখে যেটা আরো কমে গেছে। একটা সময় $3 বিলিয়ন এই বন্ড কিনছিল খোদ চীনা নিজেই, সেটা এখন তারা ছেড়ে দিচ্ছে। জাপান তাই, সবাই যে যা কিনেছিল এটা ছেড়ে দিচ্ছে। এটাও একটা বড় প্রেশার আসছে ট্রাম্পের উপরে। তার অর্থনীতি টিকে রাখা, ধার কন্টিনিউসলি পাইতে হবে, এটা টিকে রাখা। আবার ট্রাম্পেরও একটা বড় পলিসি ঘোষিত একেবারে নির্বাচনী প্রতিশ্রুতি, যে এই 38 ট্রিলিয়ন ঋণটাকে কমায় আনবে। কিন্তু ফ্যাক্স হচ্ছে, বাস্তবতা হচ্ছে, কমানো দূরে থাক, 38 ধরে রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে, বেড়ে না যায়। তাহলে গ্লোবাল ইকোনমিতে আমেরিকানরা পরাজিত হচ্ছে, চাইনিজরা রাইজিং উঠে আসতেছে। এরকম একটা সময় আমরা এখন পার করছি। আমাদের জেনারেশন কেউ দেখে নাই আমেরিকা যখন গ্লোবাল রাইজ হয়েছিল এসে গ্লোবাল ইকোনমিক লিডার হিসেবে, সেই যুগটা কেমন ছিল। এই যুগটা ব্রডলি বললে আপনাদের মনটাকে ধরিয়ে দেওয়ার জন্য, এই সময়টা হলো 45 সাল থেকে বলা হয়। 1945 সালতে সেন্ট্রাল শেষ হয়। এই সময় থেকে ধরা হয় চাইনিজদের গ্লোবাল লিডারশিপের উত্থান হিসেবে, এবং সেটা একই সঙ্গে গ্লোবাল পলিটিক্যাল লিডার, গ্লোবাল ইকোনমিক লিডার, সবকিছু। কিন্তু একটা সাবধান এখন করে রাখি, এখনকার যে চাইনিজ রাইজটা হচ্ছে, আমেরিকানদের পতনটা হচ্ছে, এটা কিন্তু না, চাইনিজ পলিটিক্যাল লিডার, গ্লোবাল পলিটিক্যাল লিডার না, কিন্তু এটা কেবলমাত্র ফার্স্ট ফেজ বলে গ্লোবাল ইকোনমিক লিডার হিসেবে হচ্ছে। প্লাস চীন আদৌ গ্লোবাল পলিটিক্যাল লিডার কতটা হতে পারবে সেটা প্রশ্ন সাপেক্ষ। সবগুলা লিডারশিপ একই রকম ভাবে দুনিয়াতে বারবার ঘটবে এরকম হবে না আসলে। এনিওয়ে, তাহলে আমেরিকায় যতগুলো প্রেসিডেন্ট আসতেছে এখন থেকে, এটা শুরু হয়েছে ধরেন যে 16 সালে, 10 সালের পরে মোটা থেকে, আর 16 সালে স্পেসিফিক্যালি যতগুলো আমেরিকান প্রেসিডেন্ট আসছে 16 সালের পর থেকে, 16 সাল বলতে গেলে 16 সালের লাস্ট ছিল আসলে ওবামার সেকেন্ড টার্মটা, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমেরিকান প্রত্যেকটা প্রেসিডেন্ট চেষ্টা করছে, চাইনিজ উত্থানটাকে অস্বীকার করতে পারতেছে না, ফলে এটার বিরুদ্ধে তার কি বাঁকা অনৈতিক পলিসি যা কিছু হয় সব কিছু করে হলেও চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমেরিকানদের পলিসি। বাংলায় আমার মনে হচ্ছে এটা বোধহয় খুব দূরের, অনেক দূরের বোধহয়। আমেরিকার কাহিনী, আমেরিকার চীনে আমরা কি না, আপনাদের মনে করে দিই, আপনারাও এটার অংশ ছিলেন। 2007 সালে যে 1/11টা হয়েছিল, ওটাও কিন্তু এটার অংশ। আমেরিকানরা চীনের বিরুদ্ধে ইন্ডিয়াকে সাথে পাওয়ার জন্য বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। ওটাই 1/11 আমাদের, ওটাই মঈন হাসিনার যুগ। আসলে মঈন এমন একটা অবস্থা তৈরি করেছিল 2 বছর ধরে ক্ষমতা করে, যাতে হাসিনাকে এনে দেওয়া যায় ক্ষমতায়, যাতে এটা ইন্ডিয়াকে হাতে তুলে দেওয়ার একটা, ইন্ডিয়া যখন হাতে তুলে দেবে সেই সময় বাংলাদেশ চালাবে কে, ওই লোকটাই হলো হাসিনা। এই হলো আমেরিকানদের ওই সময়কার প্রযোজনা, চীন ঠেকানোর। সো এইটাকে বলতে পারি আমরা দুনিয়াতে এই চীন ঠেকানোর প্রোগ্রাম গুলো চলছে। তো সেই হিসেবে যখন ট্রাম্প আসছে, বাইডেন বললো, বাইডেন একটা কাজ করেছে, সে কোন দেশের উপরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনতো, এগুলো আরেকটা হলো স্যাংশন দিত। আপনি কি ডলার ব্যবসা করতে পারবেন না, ডলারে কেনা বেচা করতে পারবেন না। যখন ডলার ছিল দুনিয়ার 1 নম্বর কারেন্সি, বলে বুঝতে পারেন ডলার দিয়ে যদি কেনা বেচাই না করা যায়, তাহলে সব দেশ সরকার চালানো কত কঠিন হবে তার জন্য।
যেমন ইরান পক্ষে তেল বেচা মুশকিল, $2 তেল বেচতে দেওয়া হয়, ফলে তাকে হেল্প করতে আগে আসে আসলে চায়নারা। 25 বছর চুক্তি করে ইরানের তেল কিনতে, ওইরকম ভাবে একটা ওয়ে আউট সবাই বের করে নিয়েছে। এনিওয়ে সেই পরিস্থিতি বদল হয়ে যাচ্ছে যদিও, কিন্তু মূল বিষয়টা যেটা নিয়ে আমি এত কথা বলতেছি তা হলো যে আমেরিকানদের ডিগ্রেডেশনেরই একটা আউটবাস্ট হলো ভেনেজুয়েলা। এই তিনটে যদি বুঝেন তাহলে অনেক কিছু, কারণ ট্রাম্প এমন কিছু একটা করতেছে যাতে আমেরিকান আবার উঠে দাঁড়াতে পারে, তার একটা চেষ্টা। সো এই হিসেবে সে নিচ্ছে। আবার একটু পুরোনো দিনের সঙ্গে মিল দেখাই দিই আমি এটা দেখেন, মিলটা দেখাই দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেটা হলো বুশের রিপাবলিকান ছিল, ট্রাম্পও কিন্তু রিপাবলিকান। ট্রাম্পের রিপাবলিকানের আরো আরেকটা চড়া দেখতে হলে এই যে বুশ যতটা না পার্টির কন্ট্রোলে, ট্রাম্প রিপাবলিকানদের উপরে আর একটা আবার এক্সট্রিম, একটা আলট্রা রিপাবলিক যেন, সে নিজেই একটা নিজের খেয়ালে চলে। ইভেন এখনো যে প্রেসিডেন্ট হিসেবে এসছে কারো কথা সে শুনে না, নিজে যেটা বুঝে ওইটা করবে। সবারটা শুনলো, শোনার পরে নিজে সিদ্ধান্ত নেবে যা খুশি করবে। এটা হলো সেই ধরনের। যেমন ধরেন আরেক দেশে গিয়ে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসা, এটা বুশও করে নাই কিন্তু দিয়ার একশনকার বুশ। ইরাকে গেছে, সাদ্দামকে ও দেশে বিচার করছে, উঠায় নিয়ে আসা না, এটা করে নাই। আফগানিস্তানে যাওয়ার সুযোগ হয়েছে 9/11 কারণে। 9/11 আল কায়দার দায়টা সে আফগানিস্তানের উপর চাপ দিচ্ছে, দিয়ে আফগানিস্তান দল করছে, অতটা ঝুঁকি পোহাইতে হয়নি। কিন্তু 2003 সালে যখন ইরাক দখল করতে যায় তখন বেশ ঝামেলা হচ্ছে, কিন্তু করেছে সে, এবং তাদেরকে সভ্যতা শিখানোর নাম করে, ডেমোক্রেসি শিখানোর নাম করে এটা করছে। ট্রাম্প এখানে মাদুরোর বেলায় কি করলো? মাদুর বিরুদ্ধে তার অভিযোগ হলো ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট ড্রাগ ব্যবসা করে, আমেরিকাতে ড্রাগ ব্যবসা করে দেশে, সেই জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ করছে এবং তাকে উঠে নিয়ে এসে আমেরিকান কোর্টে বিচার করবে। ওকে, এখন এইটার ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন আছে যেটা বড় মারাত্মক না। আমি আপনাদেরকে বিরাট ভয় দেখাচ্ছি বা বিরাট আশাবাদও দেখাচ্ছি না, তবে ডেফিনেটলি ট্রাম্প যেটা করলো, আপনি একটা দেশের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার কোর্টে বিচার করতেছে, ভারী মজার কাহিনী এটা। এইটা এর আগে এরকমটা দেখা যায় নাই। এটা এবারটা কেমন হবে সেটা একটু দেখার বিষয়, বহু কিছু জিনিস দেখার বিষয় আছে। তার মানে আপনি চাইলে এরকম করতে পারেন। আমেরিকান একটা সিনেটর এই জন্য পাল্টা প্রশ্ন করেছে যে তার মানে আপনি যে রাস্তাটা খুলতেছেন, যে রাশিয়ার পুতিন চাইলে এবার জেলেনস্কি উঠে আনতে পারে, দেন আপনি কি করে রিয়াক্ট করবেন ওটাও নির্ধারিত হয়ে গেল, যেহেতু আপনি রাস্তাটা গেছেন। চীন যদি চায় চীনের তাইওয়ানের প্রেসিডেন্টকে উঠে নিয়ে আসবে, এভাবে সলভ করবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। যদি এখানে ব্র্যাকেটে বলে রাখি একটা জিনিস, অফিসিয়ালি বলতে একেবারে ইউএন এর কাগজপত্রে যা লেখা আছে ওই অর্থে অফিসিয়ালি যদি বলি, ইউএন এর কাগজপত্রে লেখা আছে তাইওয়ান চীনের অংশ। আমি আবার বলছি, উল্টাপাল্টা আমি ভুল করে বলি নাই, খুব পরিষ্কার করে বলতেছি, তাইওয়ান চীনের অংশ বলে জাতিসংঘের কাগজপত্রে লেখা আছে। এবং এই যে রেজলিউশনটা, প্রস্তাবটা পাশ হয়েছে, এই প্রস্তাবটা পাশ হয়েছে 1971 সালে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এই যে প্রত্যেক বছর সেপ্টেম্বরে যে জেনারেল অ্যাসেম্বলিটা হয়, ওই জেনারেল অ্যাসেম্বলির মিটিং এ। আরো আগায় দিয়ে আপনাদেরকে বোঝার জন্য, অন্য যে কোনো সময়, যেমন এখন ভেনেজুয়েলাতে আক্রমণ হচ্ছে, একটা জেনারেল অ্যাসেম্বলি মিটিং ডাকতে মনে করেন জাতিসংঘ, তাহলে সেখানে পার্টিসিপেট করবে প্রত্যেক দেশের একটা স্থায়ী প্রতিনিধি আছে জাতিসংঘে, তারা ওটাতে অ্যাটেন্ড করবে যে কোনো সময় ডাকলে পরে। সেপ্টেম্বরে যেটা হয়েছিল সেটা কিন্তু ওই সময় প্রত্যেক দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্তত পক্ষে উপস্থিত ছিল। ইউজুয়ালি এই যে হাসিনা যে প্রত্যেক বছর যায়, ইউনুস পরপর দুবার ইউএনের জেনারেল অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছে। এই জেনারেল অ্যাসেম্বলি মিটিং গুলাতে হয় দেশের সরকার প্রধান যায়, আর না হলে অন্তত পররাষ্ট্রমন্ত্রী যায়। সো চাইনিজদের সম্পর্কে এই যে রেজলিউশনটা হয়েছিল
ওই রেজলিউশনটা হয়েছিল কিন্তু সব দেশে, বেশিরভাগ দেশে পররাষ্ট্রমন্ত্রী নাহলে সরকার প্রধান উপস্থিত থাকা একটা মিটিং। 71 সালে মিটিং, এটা 71 সেপ্টেম্বর। সেই মিটিং এর রেজলিউশন হয়েছিল জেনারেল অ্যাসেম্বলি থেকে যে তাইওয়ান চীনের অংশ, আর তাইওয়ানের কোনো আলাদা করে এই জন্য জাতিসংঘের সদস্যপদ নাই, দেওয়ার দরকার নাই, কারণ তাইওয়ান তো চীনের অংশ। অ্যাকচুয়ালি ওই মিটিং এ যেটা নিয়ে সিদ্ধান্ত হচ্ছিল তা হলো, আপনাকে অবাক লাগবে শুনে, ভেটো পাওয়ারওয়ালা যে ক্ষমতাটা চীনের নামে, ওই ভেটো পাওয়ারওয়ালা চীন বলতে তাইওয়ান বোঝানো হয়। কবে থেকে? জাতিসংঘ যখন গঠন হয় 1945 সাল তখন থেকে। না, সরি, একটু ভুল হলো। 1945 সাল থেকে তো এক চীনকেই দেওয়া হয়েছিল। 49 সালে যখন মাও সেতুং এর চীনটা হয়ে গেল, তখন আমেরিকানরা কায়দা করে চীন বলতে তাইওয়ানকে বোঝায়, এই বলে জাতিসংঘের রেজলিউশন ওইটাই মেনে নিয়েছিল। ফলে মাও সেতুং এর চীন জাতিসংঘের মেম্বারই না, এভাবে থেকে যায় 71 সাল পর্যন্ত। এই যে 71 সালের সেপ্টেম্বরে এই রেজলিউশনটা হওয়ার আগে পর্যন্ত, এবং ওই রেজলিউশনে তাইওয়ানের কাছ থেকে কেড়ে নিয়ে সদস্যপদ থেকে চীনকে দেওয়া হয়, আর বলা হয় তাইওয়ান, এই যে সাথে যেটা বলা হয় সেটা ইম্পর্টেন্ট, তাইওয়ান আলাদা কোনো ভূমি নয়, সে চীনেরই রাষ্ট্রেরই অংশ। এখন সে থেকে এই পর্যন্ত আমেরিকানরা এটাকে, না, আমরা চীনের তাইওয়ানের সাথে একটা সম্পর্ক রাখবো, যদিও অফিসিয়ালি আমরা তো স্বীকার করছি যে তাইওয়ান চীনের অংশ। আমেরিকাও স্বীকার করে, কিন্তু মনে রাখতে হবে, কারণ চাইনারা যেটা আরেকটা নিয়ম বানিয়েছে, কোন দেশের সঙ্গে যদি কূটনৈতিক সম্পর্ক বিনিময় করে তাহলে আগে বলে নেয় যে তুমি তাইওয়ান আমার অংশ, এটা মানো কিনা, যদি মানো তাহলে তোমার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক হবে, আদারওয়াইজ হবে না। আমেরিকানরা এখনো যতগুলো সরকার আসছে, এত কিছুর পরেও সবগুলো সরকার কিন্তু এটা মেনে চলে, বারবার ধমক দেয়, এদিক ওদিক চলে যায়, আবার বলে না না তুক্কু ভুলে গেছে, আমরা কিন্তু এখনো মানতেছি যে তাইওয়ান চীনের অংশ। ওকে, সার কথাটা হলো এই, আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, যে এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমেরিকান প্রত্যেকটা প্রেসিডেন্টই ট্রাই করতেছে, এটা হলো সেই ধরনের একটা প্রচেষ্টা। এবার ভেনেজুয়েলা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা হচ্ছে। ওকে, তাহলে ভেনেজুয়েলাকে যে দখল করে, এটাকে ট্রাম্পের ইচ্ছে, যেমন আজকে অনেকগুলো পত্রিকারই পাবেন হেডিং, ভেনেজুয়েলার তেলের দিকে লোভ হলো ট্রাম্প বলতেছে মাদুরো অ্যারেস্ট হওয়ার পরে ভেনেজুয়েলা কি করে চলবে এটা আমরা ঠিক করবো। আরেক পত্রিকা লিখতেছে ট্রাম্প বলেছে মাদুরোকে ইয়ের পরে এখন থেকে তার তেলের কি করে চলবে ওটা দেখবে আমাদের আমেরিকার তেলের ব্যবসায়ীরা, তারা ওখানে গিয়ে ইনভেস্ট করবে, খুশিতে বাগবাগটা ধারণা। ফলে এখান থেকে কিছু গ্লিম্পস পাচ্ছেন, আন্দাজ পাচ্ছেন যে আসলে ট্রাম্পের পলিসি, তাহলে এটা দিয়ে সে চীনকে একটা বাড়ি দিতে পারবে তেল ডিপেন্ডেন্সিটার জন্য। এগুলো একটা। দুই হলো গ্লোবালি তেলের দামটা বাড়ানো কমানো, এটা সৌদিরা কন্ট্রোল করে সবচেয়ে বেশি করে এখন, যদিও সৌদি আর রাশিয়া হলো দুই বড় তেলের মজুদওয়ালা দেশ এই মুহূর্তে। থার্ড হলো সেই অর্থে, মানে থার্ড পলিটিক্যালি প্লেয়ার হিসেবে ভেনেজুয়েলা, মজুদ দিক থেকে না। এনিওয়ে, তো এইটার কন্ট্রোল অনেকটা এখন তার মানে ট্রাম্পের কাছে চলে যাবে, এটা দিয়ে সে চীনের অর্থনৈতিক অগ্রগতিকে থামাতে পারবে। এসব নানাবিধ পরিকল্পনা ট্রাম্পের আছে। সেম এই যে মাচো দা বলে যে মহিলাটাকে এবার শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, শান্তি পুরস্কার সবসময় তথাকথিত আমেরিকার যাদের ভালো লাগে তাদেরকে শান্তি পুরস্কার দেয়। মনে রাখবেন আপনারা, ইউনূস সাহেব শান্তি পুরস্কার পাওয়ার লোক কিন্তু নোবেল 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 করে চালায় দেয়। অরিজিনালি শান্তি পুরস্কারটা নোবেল পুরস্কার ছিল না, এটাকে পরে নোবেলের মধ্যে ঢুকানো হয়েছে। এগুলো 1 নম্বর। 2 নম্বর, সবচেয়ে বড় কথা যেটা, ইউনূস সাহেব কিন্তু তার মাইক্রো ক্রেডিটের জন্য নোবেল প্রাইজ পায় নাই, নোবেল প্রাইজ পাইছে শান্তির জন্য, কথা ক্লিয়ার রাখেন। ইভেন ইকোনমিক্স এর জন্যও না, স্পেসিফিক্যালি মাইক্রো ক্রেডিট লোন কি করে বিতরণ করা যাবে তার একটা ভীষণ উপায় বের করছেন উনি, সেই জন্য না, তাও না, একেবারেই কোনো সম্পর্ক নাই এমন একটা শান্তি পুরস্কার হলো, উনি শান্তি পুরস্কার পাইছে, শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, যার সাথে মাইক্রো ক্রেডিটের কোনো সম্পর্ক নেই। ওকে, আবার এটা শেয়ার্ড উইথ গ্রামীণ ব্যাংক, একা উনি না। এনিওয়ে, যেটা মূল কথা বলতেছিলাম, শান্তি পুরস্কার তার মানে হচ্ছে যে আমেরিকানদের কাউকে হাতায় পক্ষে নেওয়ার একটা উপায়। সো এই মাচো
মাচোদা মহিলাটা, তাকে এবার শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। এটাই হলো ট্রাম্পের ইচ্ছা যে ওকে হচ্ছে এই প্রেসিডেন্টের পদে বসাবে। কিন্তু মনের খায়েশ এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। বাস্তব করা এত সহজ না। অলরেডি আমেরিকান নিয়ে ভীষণ তর্ক হচ্ছে যে আপনি আরেকটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে এইভাবে আপনার কোর্টে তুলবেন, বিচার হয়ে যাবে, এটা ভালো হইলো? একটা হলো ভালো হলো, আরেকটা হলো ঠিক হচ্ছে কিনা, করা যায় কিনা, এইসব প্রশ্ন। উদাহরণ হিসেবে এটা আনতেছে সেম পানামা বলে আরেকটা দেশ আছে এই ল্যাটিন আমেরিকারই। পানামার প্রেসিডেন্টকেও নরিয়োগো এবং একইভাবে ধরে নিয়ে এসে বিচার করা হয়েছিল ওই একই ড্রাগের অভিযোগে। তো সেটা অনেকে রেফারেন্স দিচ্ছে যে এটা যখন ছিল তখন এটাও হবে। কেউ কেউ বলতে চাচ্ছে শেষ পর্যন্ত কোর্টে ন্যায় নিতে পারি কিনা দেখি, কোর্টে যদি একবার নিতে পারে তাহলে কিন্তু হয়ে গেল, এরকম ব্যাখ্যা দিচ্ছে। ওকে, সমস্যা হচ্ছে, প্র্যাকটিক্যাল সমস্যা হচ্ছে, মাদুরোর যে ভাইস প্রেসিডেন্ট সে ছিল রাশিয়ায় সফরে। অলরেডি ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট ডিসঅ্যাপিয়ার্ড, নাই সে। প্র্যাকটিক্যালি রাষ্ট্র চালাইতে হবে, রাষ্ট্র একটা প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তো দরকার আছে, কাজেই ভাইস প্রেসিডেন্ট অবশ্যই যেন দায়িত্ব নেয়। এটা সুপ্রিম কোর্টের, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের ডিসিশন। অলরেডি ট্রাম্প কথা বলেছে সেই ভাইস প্রেসিডেন্ট মহিলাটার। ট্রাম্পের এখন একটা বদলে যাওয়া মুডটা হলো এরকম, আচ্ছা মাঝে একটু পরে আসো তুমি, আগে দেখি এর সাথে ডিল করতে পারি কিনা। সো এই বলে ট্রাম্প যে বয়ানটা দিছে তার বিরোধিতা করছে আবার ভাইস প্রেসিডেন্ট, যেটা হবু প্রেসিডেন্ট এখন। অর্থাৎ চাইলেই উনি মাচোদাকে বসাই দিবেন, আমেরিকান ব্যবসায়ীদেরকে এসে বলবে তোমরা তেলে করে দখল নাও, ইনভেস্টমেন্ট করা শুরু করো। বিষয়টা এত সহজে সিম্পল ভাবে হবে না, কিন্তু এগুলো প্রচেষ্টা হচ্ছে। এটা ফাইনালি কোথায় দাঁড়াচ্ছে 4-5 দিন যাওয়ার পরে বুঝতে পারি। ওকে, কার কি রিয়াকশন হয়েছে সেদিক থেকে যদি তাকে দেখি, রিয়াকশন হচ্ছে যে একদম সোজা ভাগ বলতে গেলে চীন আর রাশিয়া ছাড়া ভেটো পাওয়ারওয়ালা যে 5 মেম্বার আছে, বাকি 3টাই হলো ওদিকে আমেরিকার পক্ষে। ব্রিটিশ আর ফ্রেন্সের অবস্থা যে খুবই খারাপ, ফাইন্যান্সিয়াল অবস্থা যে খুবই খারাপ, তাই জন্য তারা মনে করতেছে ট্রাম্পকে সমর্থন হলে ওখান থেকে যা ঝট্টি পট্টি পাই ওটুকু যদি খাই তারি, এতে আমার ইকোনমি যদি ভালো হয়ে যায়। তারা দুজনের সমর্থন দিচ্ছে ট্রাম্পকে। আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট না না না, খুব খারাপ লোক, অগণতান্ত্রিক, ফলে মাদুরোকে করে। তো অগণতান্ত্রিকের জন্য তো তাকে ধরে আনা নাই, মাদুরোকে ধরে আনা হচ্ছে তুমি ড্রাগ ব্যবসা করেছো আমেরিকাতে, ড্রাগ পাঠাইছো সেই জন্য, ক্রিমিনাল অফেন্স। এসব তো গণতন্ত্র না গণতন্ত্র, তার মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন, ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এক্সিকিউটিভরা, সরকারি প্রধানরা স্বীকার করে নিচ্ছেন যে আপনারা ভুয়া কথাবার্তা বললে তাকে ধরে নিয়ে গেছেন, আসলে তাকে শাস্তি দিয়ে আপনারা ভেনেজুয়েলার তেল দখল করতে যাচ্ছেন। এটা কিন্তু ইনডাইরেক্টলি প্রমাণ হয়ে গেছে। ওকে, এইটা বলে আবার ভাববেন না যে চীন আর রাশিয়া ডেফিনেটলি তারা নিন্দা করছে, কিন্তু আমি খালি একটু সাবধান মানিয়ে দেবো আপনাদেরকে। এখনকার এই ইস্যুটা চীন কি করে হ্যান্ডেল করবে, এটা দিয়ে বোঝা যাবে আগামী দিনের দুনিয়াটা কেমন। আমি আগেই ধরে নিতে বলতেছি না, চীনের নেতৃত্বে গ্লোবাল দুনিয়াটা, তার পলিটিক্স, তার পলিটিক্যাল দিকটা, তার জাতিসংঘ, তার আমলের জাতিসংঘ, সে যখন গ্লোবাল লিডার হবে তার আমলের জাতিসংঘ কেমন হবে, এই জিনিসগুলো যেন সব সেটেল হয়ে গেছে না, আমি এটা ধরে নিতে একটু দেরি করতে বলবো। আমি বলবো এটা যাচাই করে বাস্তবে যাওয়া হবে, সেই দিকে সিদ্ধান্ত নিয়ে চীন কতটা কি করতে পারে, কতটা প্রিপেয়ার্ড। কেন সবচেয়ে বড় সমস্যা চীনের বলে আমি মনে করি, চীন পলিটিক্যালি উইক। প্রথম কথা, চীনের হিউম্যান রাইট প্রসঙ্গে তার পজিশনটা স্পষ্ট না, এমনি হিউম্যান রাইট কমিউনিস্টদের ইস্যুই না, কমিউনিস্টদের কাছে সাবজেক্ট না এটা, ফলে এইসব প্রসঙ্গ আছে, সেসব দিকে সে কি পজিশনে সেটা দেখার ব্যাপার আছে। আন্তর্জাতিক রুল নিয়ম কি হবে সেটা সে কি বলবে আমরা শিওর না, শিওর না হয়ে যাই আগে থাকতে। কারণ একটা বড় কথা মনে রাখতে হবে, আমেরিকান বহু দোষ থাকা সত্ত্বেও আমেরিকার হাতেই কিন্তু জাতিসংঘের জন্ম। আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের উৎসাহে এটা হয়েছে, বলতে গেলে এটা কমপ্লিটলি তার সন্তান। ফলে সেই সন্তানের এখন যে আবার তাকে ঝেড়ে পুছে আরো নতুন বেটার করে দাঁড় করানো, সেইটা দাঁড় করানোর ক্ষেত্রে চাইনিজদের রোলটা কি হবে আমরা জানি না, কতটা যোগ্য হবে চাইনা আমরা তাও জানি না, এই সব কিছুর পরীক্ষা হবে এখন এখানে। ফলে এই বিষয়টা আমাদেরকে খুব সেন দৃষ্টি নিয়ে তাকে থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আগামী দিনের দুনিয়াটা কেমন হবে। আর
একটা জিনিস সাবধান করে দিই আপনাদের সবাইকে, এইটা নিয়ে সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে কিছু করা যাবে না, কারণ 3টা ভেটোওয়ালা দেশ আছে, ওরা ভেটো দিয়ে কোনো রেজলিউশন হতে দিবে না। ভেনেজুয়েলাকে দখল করা নিয়ে নিন্দা করা প্রসঙ্গে কোনো কিছু আসবে না। তবে জেনারেল অ্যাসেম্বলি মিটিং ডাকতে পারে। জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ কি হবে? জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদের সাধারণ মেম্বার, বিশেষ করে ছোট ছোট দেশগুলা ইউএন এর এই সাধারণ পরিষদের বৈঠকে ব্যাপকভাবে ছোট ছোট প্রত্যেকটা দেশ এটার পক্ষে রায় দিবে ভেনেজুয়েলাকে অন্যায়ভাবে দখল করা হয়েছে, এটা নিন্দা করতে চাইবে। কেবলমাত্র এই বড় দেশগুলা এগুলা গেলে পিছলাবে, এদিক ওদিক যাবে, ভয় দেখাবে ট্রাম্পের কায়দা অনুযায়ী, এই তো আমার বিরুদ্ধে ভোট দিলে কিন্তু তোমাকে এসে হবে। কিন্তু স্টিল ওখানে ওভারওয়েলমিংলি মানে ব্যাপকভাবে আমাদের মতন গরিব দেশগুলা, ছোট দেশগুলা ভেনেজুয়েলার দখলটাকে ভীতিকর অবস্থাতে মনে করে এটাকে নিন্দা করে। সো এটার বিরুদ্ধে দিয়ে আমরা ডেফিনেটলি আগাবো। বাকিটা আস্তে আস্তে যতটা এটা প্রকাশিত হয়, ফাইনালি কি দাঁড়ায় বাস্তবে, সেটার উপর দেখে আমাদেরকে সিদ্ধান্ত যেতে হবে। এর চেয়ে আগে কোন সিদ্ধান্তে হুমকা বালা চানা মানে বালা না, এরকম কোনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি ভুলাম। একটা কথা বলে রাখি, আপনারা এইটা নিয়ে আমার এটা শোনার সময়, পড়ার সময় পত্রিকা, পুরান ইনফরমেশন যদি পান তার সাথে মিলিয়ে পড়বেন। সেটা কি, আফগানিস্তান দখলের সময়, আফগানিস্তানে 9/11 ঘটনার পরে বুশ আফগানিস্তান দখল করেছিল, কিন্তু সে সময় ইউএনএর যে রেজলিউশন হয়েছিল সেখানে ওভারওয়েলমিংলি বড় দেশ, পাওয়ারফুল দেশ, ছোট দেশ সবাই মিলে আফগানিস্তানের বিরুদ্ধে ভোট দিচ্ছে, নিন্দা প্রস্তাব দিচ্ছিল। এটা এত ওভারওয়েলমিংলি ব্যাপকভাবে এইটার উপর ভরসা করে কিন্তু বুশ সিদ্ধান্তের থেকে হামলা করবে, কারণ দুনিয়াতে এমন কোনো দেশ নেই যে আমাকে বিয়ে দেব। সবাই ইউএন এর রেজলিউশনের জায়গায়, রেজলিউশন যখন উঠে সবাই এটাকে নিন্দা করে ভোট দিয়েছে। কিন্তু যখন 2 বছর পরে ইরাকে হামলা করতে গেল একই বুশ, ভুয়া অভিযোগ তুলে যে ইরাকে নাকি মারণাস্ত্র আছে, কেমিক্যাল প্রসেস, এই সব কিছু যখন দখল করলো, করার পরে সব কিছু যে মিথ্যা বলছে এটা প্রমাণিত হয়ে গেল। তখন আবার বিরোধিতা করছিল কিন্তু ফ্রান্স। পরবর্তীকালে 2-4 বছর পরে ফ্রান্সকেও আফগানিস্তানে গিয়া বা ইরাক থেকে যে তেল হ্যান যা সব সুবিধা, ওটা এক্সপ্লোরেশনের যখন সুবিধা দিয়ে দিল, ফ্রান্স আবার তখন চুপ করে গেল। ফ্রান্স আবার তখন ওই যে ন্যাটো বাহিনী যেখানে গেছিল, ন্যাটো বাহিনীর মেম্বার হিসেবে ঠিকই গেল, কিন্তু প্রথমে তারা বিরোধিতা করছিল ইরাকে হামলার বিষয়ে। সো এই দিকের সাথে মিলিয়ে এখনকার ভেনেজুয়েলার প্রসঙ্গটাকে যদি দেখেন আরো অনেক কিছু পাবেন আর কি। সো দুনিয়ার মোচরানিটা, নতুন নেতাগুলা, নতুন অভিমুখ কোন দিকে যাচ্ছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপাতত এতটুকুই, আবার আরো কথা বলতে হবে।